কোপা আমেরিকা সদ্য যেটা শেষ হইল 2024, ওইখানে তো ব্রাজিল যা তা পারফরমেন্স করছে। এই যা তার মধ্যেও রাফিনহা মোটামুটি তার পারফরমেন্সটা ছিল। আমরা যখন এনজো ফার্নান্দেসকে মানে স্টার্টিংয়ে দেখি না, তখন তাকে বেঞ্চ থেকে আসতে দেখি। আবার যখন লিয়ান্দ্রো পারেদেস সে স্টার্ট করে, আহ, তখন তো সে স্টার্টই করে। হেই হোয়াটসঅ্যাপ। সেপ্টেম্বরের ফ্রেন্ডলি ম্যাচকে সামনে রেখে আর্জেন্টিনা এবং ব্রাজিল তারা স্কোয়াড পাবলিশ করছে, এবং স্কোয়াড অনুযায়ী প্লেয়ার্সরা ট্রেনিংয়ে ইতিমধ্যে যোগদান করে ফেলছে এবং ট্রেনিং করতেছে। আর্জেন্টিনাতে বেশ কিছু নতুন মুখ দেখা যাচ্ছে। কিছু আছে যারা আগে ছিল এবং এখনও তাদেরকে রাখা হয়েছে। তো আমরা দেখতেছি যে পাওলো দিবালা সে আর্জেন্টিনার ন্যাশনাল টিমের সাথে আবার ব্যাক করছে। অর্থাৎ আমরা জানি যে লিওনেল মেসি সে একটু ইনজুর্ড। গত কোপা আমেরিকাতে সে ইনজুর্ড হয়েছিল, যার কারণে বর্তমানে সে মানে স্কোয়াডের বাইরে। তাছাড়া গত কয়েকদিন আগে অ্যাঞ্জেল ডি মারিয়া তিনি অপশন নিছিলেন। তো অপশনের কারণে এই দুইটা জায়গা ফাঁকা হয়েছে বা বর্তমানে ফাঁকা। তো এটা হচ্ছে একটা বড় কারণ পাওলো দিবালা আবার ব্যাক করার পেছনে। তাছাড়া তাকে নিয়ে আমার কিছু পার্সপেক্টিভ এবং অবজারভেশন আছে, যেটা আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করব। সে কেন দলে এতদিন ছিল না বা স্কোয়াডের সাথে ছিল না, থাকতে পারেনি, এই কারণটা আমি অন্য একটা জায়গাতে ব্যাখ্যা করব। তবে সে ইতিমধ্যে দলের সাথে যোগ দিয়েছে, যেটা তার জন্য বিরাট একটা বিষয়, এবং অবশ্যই তার জন্য আনন্দেরও। সে অনেক দিন থেকেই মুখিয়ে ছিল যে সে একটা কল পাবে এবং সে আবার দলের সাথে যোগদান করবে। তো লিওনেল স্কালোনি তাকে আরেকটা সুযোগ দিছেন, তো এটা অবশ্যই তার খুশির বিষয়। তাছাড়া কার্বনি সেও স্কোয়াডে আছে, বার্কোকেও আমরা দেখতেছি। তাছাড়া নিয়মিত প্লেয়ার যারা আছে তারা তো অবশ্যই আছে, হুলিয়ান আলবারেস থেকে শুরু করে হুয়ান মুসো, তারপর ওতামেন্ডি পেজেলা, তারা সবাই দলের সাথে ইতিমধ্যে যোগ দিয়ে ফেলছে। গঞ্জালো মন্টিয়েল, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস গঞ্জালেজ, তারা সবাই স্কোয়াডেই আছে। যেহেতু লিওনেল মেসি দলের সাথে নেই এবং ডিমারিয়াও নেই, তো সেই জন্য আর্জেন্টিনার ফরওয়ার্ড লাইনের মূল জায়গাটা অবশ্যই লাউতারো মার্তিনেজ এবং হুলিয়ান আলবারেজ, এই দুইজনের দিকে বেশি মনোযোগ থাকবে। তাছাড়া গার্নাচো আছে, আর এখন তো যুক্ত হলো পাওলো দিবালা। তো তাদেরকে নিয়ে কেন্দ্র করে আর্জেন্টিনার ফ্রন্ট লাইনটা কেমন হতে পারে সেটা মানে সামনে দেখা যাবে। আমার কাছে মনে হচ্ছে যে পাওলো দিবালা সে অবশ্যই তাকে সুযোগ দেওয়া হবে। তাছাড়া বর্তমান সময়ে সে তার ক্লাব রোমা এর হয়ে সে যথেষ্ট পজিটিভলি খেলে যাচ্ছে, মানে পারফর্মও করতেছে। সে মানে তার প্র্যাকটিসটাও কন্টিনিউ করে করে যাইতেছে। তাছাড়া নিকো গঞ্জালেসকেও আমরা মাঝে মানে কিছু কিছু সময় লেফট সাইডেরটাতে দেখতে পাই, মানে লেফট উইঙ্গে। তো ওই জায়গাতেও তার ব্যবহার দেখা যাবে, যেখানে গার্নাচোর সাথে তার একটা অ্যাডজাস্টমেন্ট হইতে পারে। মিডফিল্ডে তো রদ্রিগো ডেপল থেকে এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাকলিস্টার, জিওভানি লো সেলসো, তারা সবাই আছে। তো এই যে ফ্রেন্ডলি ম্যাচগুলো আসতেছে, সেখানে দেখা যাক কাদেরকে মোটামুটি বলা যায় যে রেগুলার স্টার্টার হিসাবে মানে শুরু করানো হয় বা দেখা যায়। ডেপলকে মানে আমার কাছে এটাই মনে হচ্ছে যে সে অবশ্যই ম্যাচগুলো শুরু করবে। তাছাড়া অ্যালেক্সিস ম্যাকলিস্টার তাকে সঙ্গ দিবে বা তাকেও ইয়া করা হবে। জিওভানি লো সেলসোকে তো আমরা বেশিরভাগ সময় স্টার্টিংয়ে দেখি না, সে বেঞ্চ থেকে আসে এবং ওইখান থেকে এসেই পারফর্ম করে। তো লিয়ান্দ্রো পারদেস সেও আছে, এনজো ফার্নান্দেজ তারও ইয়াটা আছে। মানে মোটামুটি বলা যায় যে লিওনেল স্কালোনি মোটামুটি সবাইকে কেন্দ্র করেই তারপর মিডফিল্ডটা নামান। আমরা যখন এনজো ফার্নান্দেজকে মানে স্টার্টিংয়ে দেখি না, তখন তাকে বেঞ্চ থেকে আসতে দেখি। আবার যখন লিয়ান্দ্রো পারেদেস সে স্টার্ট করে, তখন তো সে স্টার্টই করে, আর যখন স্টার্ট করে না তখন সে বেঞ্চ থেকে আসে। তো মোটামুটি সবাই খেলার সুযোগ পায়। আর যেহেতু
এখন নতুনরাও মানে যুক্ত হয়েছে, কার্বনীয় সেও যুক্ত হয়েছে, তো তারও একটা সম্ভাবনা মানে সুযোগ আছে। আমরা তাকে বিগত মানে ম্যাচগুলাতে বা ম্যাচে দেখছিলাম যে সে রাইট উইং সাইডটাতে খেলতেছে, তো তাকে মিডফিল্ডেও ব্যবহার করা মানে যাইতেও পারে, কারণ এই প্লেয়ারটাকে দেখে আমার কাছে মনে হয়েছে যে সে মানে মোটামুটি মিডফিল্ডের যে পজিশনটা, লেফট মানে রাইট সাইডের রাইট মিডের যে পজিশনটা ওইখানেও সে শ্যুট করতে পারে বা ওইখানেও খেলতে পারে। নিকো গঞ্জালেসকে আমরা দেখি যে সে লেফট ব্যাক হিসাবে স্টার্ট করছিল, মানে তার খেলাটা যখন শুরু হয়েছিল তখন তাকে লেফট ব্যাকে দেখা যাইতো। তারপরে সে একটা সময় মিডে আসলো, মিড থেকে আমরা তাকে এখন মানে লেফট উইং সাইডটাতেও দেখতে পাই, মানে লেফটের পুরো সাইডটাতে সে মানে যে কোনো সাইডে খেলতে পারে, ভার্সেটাইল প্লেয়ার বলা যায়। ঠিক সেইভাবে যদি কার্বনিকে ইউজ করা যায়, যদিও কার্বনি একদম নতুন, তাকে আরও অনেক মানে সময় দিয়ে বুঝতে হবে যে সে মানে কোথায় শ্যুট করতে পারে বা খেলতে পারে। আম, এই বিষয়টা বোঝার জন্য তো লিওনেল স্কালোনি আসেনি, তিনি অবশ্যই মানে কোন প্লেয়ারটা কোন জায়গাতে মানে ঠিকঠাক মতো ফিট হতে পারে সেটা তিনি খুব ভালোভাবেই জানেন। আর জানেন বলেই নিকোলাস গঞ্জালেজের মতো প্লেয়ারের কাছ থেকে তিনি পারফর্ম রেগুলার বের করে আনতেছেন। প্লেয়ারদেরকে ঠিকঠাক মতো ইউজ করা গেলে যে কোনো প্লেয়ারকেই বের করে মানে পারফর্ম বের করে আনা সম্ভব। এর মানে জ্বলন্ত উদাহরণ হচ্ছে নিকো গঞ্জালেজ। স্কোয়াডে যেই প্লেয়ারগুলো আছে ওই প্লেয়ারের থেকে সেন্টার ব্যাকে আর্জেন্টিনার আগামী দুইটা ম্যাচে সেন্টার ব্যাকে লিসান্দ্রো মার্তিনেজ এবং ক্রিস্টিয়ান রোমেরো এই দুইজনকে মানে দেখতে পাওয়ার সম্ভাবনাটাই বেশি। গত কোপা আমেরিকাতেও এই দুইজনের জুটি ছিল। তাছাড়া নিকোলাস ওতামেন্ডি, তার পারফরমেন্স ভালো, পজিটিভিটি, তার অ্যাক্টিভিটি সব কিছুই মানে ভালো। তবে লিসান্দ্রো মার্তিনেজকেই প্রাধান্য দেয়া হবে এমনটা হওয়ার সম্ভাবনাটাই আমি বেশি দেখতেছি, যেহেতু সে সদ্য মানে ইয়াতে আর্জেন্টিনার দলের হয়ে খেলে এবং পারফর্ম করে বেরিয়ে গেছে, সেহেতু তার মানে গ্রহণযোগ্যতা অবশ্যই বেশি থাকবে। নতুন যারা আসছে বা ইয়াং যারা আছে স্কোয়াডের সাথে, তাদেরকে আমরা সাবস্টিটিউটে দেখতে পারি, অর্থাৎ বেঞ্চ থেকে গিয়ে তাদের খেলার মানে পার্টিসিপেট করার সম্ভাবনাটা বেশি মানে আমার কাছে মনে হচ্ছে। যেহেতু এটা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইয়ের ম্যাচ, যদি রেজাল্ট শুরুর দিকে বের করে নেওয়া যায় তাহলে শেষের দিকে গিয়ে যেমন 75 বা 80 মিনিট ওই দিকে গিয়ে দেখা যাবে যে অন্যান্য প্লেয়ারগুলা তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে দেখার বিশাল সুযোগ থাকবে। অন্যদিকে ব্রাজিলের স্কোয়াডে অনেক নতুন নতুন মুখ দেখা যাচ্ছে, যারা বলা যায় যে এক প্রকার সম্পূর্ণরূপে তারা ব্রাজিল ন্যাশনাল টিমের জন্য নতুন। এই নতুনদেরকে ডাকতে গিয়ে তাদের কোচ, ব্রাজিলের কোচ দরিবাল জুনিয়র, সে রাফিনহাকে পর্যন্ত তিনি মানে ডাকেন নাই। রাফিনহাকে দলের সাথে রাখা হয় নাই, এটা মানে আমার কাছে মনে হচ্ছে যে এক প্রকার মানে মিরাক্কেল বা অবিশ্বাস্য বিষয় হিসাবেও ধরতে পারি। মানে রাফিনহা এই যে তার মানে কোপা আমেরিকা সদ্য যেটা শেষ হইল 2024, ওইখানে তো ব্রাজিল যা তা পারফরমেন্স করছে, এই যা তার মধ্যেও রাফিনহা মোটামুটি তার পারফরমেন্সটা ছিল। সে তার নিজের দিক থেকে যতটুকু পারছে দলে কন্ট্রিবিউট করার ট্রাই করছে, কিন্তু তার পারফরমেন্সটা মোটামুটি ঠিকঠাক থাকার পরেও তাকে মানে এই স্কোয়াডের সাথে নেওয়া হয় নাই। এটা আসলে মানে নতুনদেরকে হয়তো সুযোগ দেওয়ার একটা সম্ভাবনা বা একটা মানে ইচ্ছা। এই জন্য আমরা দেখতেছি যে মানে তাদের রেগুলার প্লেয়ার ভিনিসিয়াস জুনিয়র, পাকুয়েতা, রদ্রিগো তারা আছে, মার্কুইনস, মিলিতাও, দানিলো, এলিসন, এডারসন। তো এই প্লেয়ারগুলো তো বলা যায় যে মানে তারা আগে থেকেই এই দলের সাথে আছে বা খেলতেছে। তো আর তাছাড়া আরও যারা আছে তাদের মধ্যেও তারা ছিল যে আগে থেকেও ব্রাজিল স্কোয়াডের সাথে ছিল, নতুনও আসছে এরকমও আছে, কিন্তু রাফিনহাকে রাখা হয় নাই। এই নিয়ে হয়তো মানে এটাকে কেন্দ্র করে বা এটার উপরে ভিত্তি করে ব্রাজিলের কোচিং স্টাফদের নতুন কোনো পরিকল্পনা আছে, এই জন্য তাকে রাখা হয় নাই। বা তাকে তাকে অন্য কোনো কারণ যদি থেকে থাকে তাহলে সেটা হয়তো থাকলেও থাকতে পারে, কারণ এভাবে একটা প্লেয়ারকে বাদ দিয়ে দেয়া মানে যে তাদের মোটামুটি মানে তাদের একদম যা তা অবস্থার মধ্যেও মোটামুটি পারফরমেন্স দিতে পারছিল, তাকে দলের সাথে রাখা হয়নি। ব্রাজিল ইতিমধ্যে তারা ট্রেনিং শুরু করে দিছে,
তারা তাদের প্লেয়ার্সরা সবাই ট্রেনিং কন্টিনিউ করতেছে। আসছে তাদের 2টা ম্যাচ আছে, 5 তারিখে একটা আর সামনে একটা। ব্রাজিলের বর্তমান দলে কিংবা স্কোয়াডে কোনো প্রকারের ব্যালেন্স বা কোনো ধরনের ভারসাম্য বর্তমানে নেই, যা আমরা সদ্য শেষ হওয়া যে কোপা আমেরিকা সেখানে আমরা খুব ভালোভাবে দেখতে পারছিলাম। অর্থাৎ তাদের অবস্থা ছিল মানে একদম জঘন্য অবস্থা ছিল। সেখান থেকে তারা কিভাবে পরিত্রাণ পাবে বা কাটিয়ে উঠবে সেই অনুযায়ী হয়তো পরিকল্পনা সাজানো হইতেছে। অবশ্যই সেই অনুযায়ী সাজানো হবে, কারণ দলের এই অবস্থা রেখে যদি তারা মানে চিন্তা করে তাহলে তো হবে না। ব্রাজিল একটা ফুটবলের দেশ, তারা অবশ্যই মানে ফিরে কিভাবে আসতে হয় সেটা তাদের জানা আছে। তাদের অবস্থা খারাপ হলেও খারাপ থেকে কিভাবে তারা উঠে আসবে মানে বেরিয়ে আসবে সেটা নিয়ে তাদের মানে পরিকল্পনা এবং কাজ আমরা সামনে দেখতে পারবো বলে মনে করতেছি। তাদের বর্তমান স্কোয়াডটা একদম বলা যায় যে নতুনদের উপর নির্ভরশীল। কিছু প্লেয়ার্স তো আছে যারা আগে থেকেই খেলে খেলে আসতেছে মানে এক্সপেরিয়েন্সড, কিন্তু নতুনরা বেশি। তো নতুন কেন্দ্রিক দল সাজাতে হলে অনেক মানে একদম নিচে থেকেই শুরু করে উপরের দিকে আসতে হয়। তো এটার উদাহরণ হচ্ছে স্কলানির যেই সময় দলে আসছিল ঠিক তখনকার। তখন স্কলানি যখন দলে আসে তখন তো এসেই সে নতুনদের উপরে বর্ষা শুরু করে, যেই নতুনরা মানে বলতে গেলে যে তাকে একদম উপরের দিকে এখন উঠিয়ে দিছে। তো ব্রাজিল যদি যদি এই ধরনের পরিকল্পনা করে থাকে যে তারা মানে একদম নিচ থেকে উপরের দিকে মানে আসবে নতুনদের উপরে ভরসা করে, তাহলে একটা সময়ের বিষয় আছে, ধৈর্য ধরতে হবে তাদেরকে। তো এই ধরনের যদি তাদের পরিকল্পনা থেকে থাকে তাহলে তো অবশ্যই নতুনদেরকে কেন্দ্র করে দল দেখা যাবে। আর রাফিনহার মতো মানে যারা রেগুলার পারফর্ম করে যায় অ্যাক্টিভ প্লেয়ার, এই ধরনের প্লেয়ারকে যদি দল থেকে বাদ দেওয়া হয় আসলে এটা নিয়ে মানে কথা বলতে হলে মানে কিভাবে কথা বলবো, মানে নিজস্ব হয়তো মানে কোচের কোনো পরিকল্পনা আছে এই কেন্দ্রিক। রাফিনহাকে দলে না রাখা নিয়ে নিশ্চয়ই পরিকল্পনা থাকবে। এটা এই প্লেয়ারটাকে রাখা হয় নাই তার মানে বিকল্প চিন্তা ওনাদের কাছে আছে, এই জন্য হয়তো তাকে বাদ দেওয়া হয়েছে।